ওকে, তাহলে আমরা প্রথমে দেখি কি আছে। আমরা এটা বাংলাটা করি। ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স। তাহলে কি করে বৃক্ষ অন্যের উপকারে ছায়া দিয়ে থাকে, ছায়া দেয়। অ্যান্ড হোয়াইল দে দেমসেলভস স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড এন্ডিউর দ্য স্কোরচিং, এখন স্কোচিং না, বানানটা ভুল আছে, স্কোরচিং হবে, স্কোরচিং হিট, দে প্রডিউস দ্য ফ্রুট অফ হুইচ আদার্স প্রফিট। তাহলে বলছে যে বৃক্ষ কি দিয়ে থাকে, যে আমাদের উপকারে ছায়া দেয়, এবং তারা সূর্যের তাপ, প্রখর সূর্যের তাপ সহ্য করে আমাদেরকে ফলমূল দিয়ে থাকে, যেটা থেকে আমরা উপকার পেয়ে থাকি। তার মানে কি, বৃক্ষ আমাদের ছায়া দেয় এবং সূর্যের তাপ সহ্য করে আমাদেরকে, সূর্যের তাপ, বৃক্ষ কি, বৃক্ষ নিজে সূর্যের তাপ সহ্য করে আমাদেরকে ছায়া প্রদান করে এবং ফলমূল দিয়ে ফলমূল দিয়ে উপকার করে থাকে। দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্য ট্রিজ, বৃক্ষের মতোই। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পেরিশেবল বডি ইফ নো ইউজ ইজ মেড অফ ইট ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। বলা হচ্ছে যে এই নশ্বর দেহের কি বা মূল্য আছে যদি সেটা মানব জাতির কোনো কল্যাণে কাজে না লাগে। এরপরে বলা হচ্ছে স্যান্ডেলউড, চন্দন কাঠ, দ্য মোর ইট ইজ রাবড দ্য মোর সেন্ট ডাজ ইট ইল্ড। যে চন্দন কাঠকে আমরা যত বেশি ঘষবো, এটা থেকে তত বেশি সুগন্ধ বেরোবে। সুগার কেন, আখ, the more it is peeled and cut up into pieces, the more juice does it produce। যে সুগার কেন মানে আখকে, আখের চামড়া শুলে আমরা এটাকে ছোট ছোট টুকরো যত বেশি করব, এটা থেকে তত বেশি রস পাওয়া যাবে। The men who are noble at heart do not lose their qualities even in losing their lives। এখানে বলা হচ্ছে যে মহৎ প্রাণ ব্যক্তিরা তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়লেও তারা তাদের গুণাবলীকে হারিয়ে ফেলে না। হোয়াট ম্যাটার্স ওয়েদার মেন প্রেজ দেম অর নট, লোকে তাদের প্রশংসা করলো কি করলো না, তারা সেটা নিয়ে গুরুত্ব দেয় না। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক ওয়েদার দে ডাই এট দিস মোমেন্ট অর দেয়ার লাইফস আর প্রলংড। তাহলে তারা কি এই মুহূর্তে মারা যাবে নাকি তাদের আরো অনেকদিন বেঁচে থাকবে, এইগুলো নিয়ে তাদের কাছে কোনো পার্থক্য তারা দেখে না, এটা নিয়ে তারা চিন্তিত নয়। হ্যাপেন হোয়াট মে, যাই ঘটুক, হু ডাজ নট লিভ ফর হ্যাপেন হোয়াট মে, দোজ হু ট্রেড ইন দ্য রাইট পাথ উইল নট সেট ফুট ইন এনি আদার। তাহলে মহৎ লোকদের ইয়ে হচ্ছে কি, যে বলা হচ্ছে যে যাই ঘটুক না কেন, যারা একবার ঠিক পথে চলে অভ্যস্ত, সে কখনো ভুল পথে পা ফেলে না। হ্যাঁ, যারা ঠিক পথে চলে অভ্যস্ত, তারা কখনো ভুল পথে পা ফেলে না। লাইফ ইটসেলফ ইজ আনপ্রফিটেবল টু এ ম্যান হু ডাজ নট লিভ ফর আদার্স। বলা হচ্ছে যে যে অন্যের জীবনের কাজে লাগে না, এমন ব্যক্তির জীবন অর্থপূর্ণ নয়। হ্যাঁ, এমন ব্যক্তির জীবনের কোনো জীবনটা মূল্যহীন। টু লিভ ফর দ্য মেয়ার সেক অফ লিভিং ওয়ানস লাইফ ইজ টু লিভ দ্য লাইফ অফ লোয়ার অ্যানিমেলস। বলছে শুধু নিজের জন্য বাঁচা হচ্ছে এক ধরনের ইতর প্রাণীর মতো বাঁচা। Those who lay down their lives for the sake of others will always be remembered with gratitude। যারা অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তারা সবসময় হ্যাঁ মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তাদেরকে সবসময় মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই যে কথাটা বলা হয়েছে, এখান থেকে আমরা এটা হচ্ছে জাস্ট একটা অনুবাদ নাকি, এটাকে যদি তুমি অনুবাদ করো, তুমি জাস্ট এইভাবে চিন্তা করবে কি, যে বৃক্ষ প্রচন্ড তাপ সূর্যের প্রচন্ড তাপ সহ্য করে আমাদেরকে ছায়া প্রদান করে, পাশাপাশি আমাদেরকে ফলমূল দিয়ে হ্যাঁ আমাদের উপকার করে থাকে। বৃক্ষের মতো ভালো মানুষের চরিত্র বৃক্ষের চরিত্রের মতোই, বৃক্ষের চরিত্রের মতোই, আহ চরিত্রের মতোই। যেমন স্যান্ডেলউড, চন্দন কাঠকে যেমন যত বেশি ঘষা মাজা করা হবে, এটা থেকে তত বেশি আহ আহ, সুগন্ধ বেরোবে। অনুরূপ ভাবে আখকে কেটে যত বেশি টুকরো টুকরো করা হবে, এটা থেকে তত বেশি রস নির্গত হবে। ঠিক তেমনি ভাবে ভালো মানুষের কি আছে, একটু মিউট করবেন, না হয় সবাইকে মিউট করে দিবেন। সরকার, ওকে, তো এটা বলা হচ্ছে যে ভালো লোক, যারা মহৎ লোক, তারা জীবনের হুমকির মধ্যেও তাদের কোয়ালিটিকে বিসর্জন দেয় না।
তারা কেউ তাদের প্রশংসা করলো কি করলো না এটা নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। তারা সবসময় তারা মনে করে আহ, তারা মনে করে যে অন্যের উপকারে যদি জীবনের জীবন যদি অন্যের উপকারে না আসে তাহলে এই জীবন মূল্যহীন। এটা হচ্ছে তাদের ফিলোসফি। আহ তারা এটাও মনে করে যে যারা শুধু নিজের জন্য বাঁচে বাঁচে এরকম লোকরা ইতর প্রাণীর মতোই। হ্যাঁ, সত্যি কথা হচ্ছে আহ যারা অন্যের জন্য জীবন বিসর্জন দেয় তাদেরকে লোকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই প্যাসেজের অনুবাদ হচ্ছে মোটামুটি এইটাই। যাই হোক, এটা যদি আমরা সামারাইজ করি, তো এখানে আমরা সামারাইজ করার সময় কোন কোন বাক্যগুলা বাদ দেবো সেখানে দেখি। তাহলে এখানে আমরা দেখি trees gave shade for the benefit of others, and while they themselves stand in the sun and endure the scorching heat, they produce the fruit of which others profit. তাহলে আমরা এই 2 কমার মাঝের অংশটা বাদ দিতে পারি। trees gave shade for the benefit of others এইটুকু রাখতে পারি। they produce fruit of which others profit এইটুকু রাখতে পারি। তো 2 কমার মাঝখানের অংশটুকু বাদ। তাহলে আমরা আন্ডারলাইন করব trees gave shade for the benefit of others এইটুকু নিচে আন্ডারলাইন করব। they produce the fruit of which others profit এইটুকু নিচে আন্ডারলাইন করব। মানে যেই লাইনগুলোকে আমরা নিব সামারাইজ করব ওই লাইনগুলোর নিচে আন্ডারলাইন করব, আর যেটুকু বাদ দিব তার নিচে আন্ডারলাইন করব না। তো আমরা বলছি 2 কমার মাঝখানে কোনো বাক্য থাকলে ফ্রেজ থাকলে এগুলোকে বাদ দেব। তাহলে এন্ডের আগে কমা আছে আর হিটের পরে কমা আছে, অতএব এই 2 কমার মাঝখানে অংশটুকু বাদ যাবে। আবার হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পেরিশেবল বডি ইফ নো ইউজ ইজ মেড অফ ইট ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। এখানে প্রশ্নবোধক বাক্য আছে, তাহলে প্যাসেজের মধ্যে কোনো প্রশ্নবোধক বাক্য থাকলে ওইটাকে বাদ দিয়ে দেবো, ওইটা লাগবে না। তাহলে আমরা প্রথম প্যারাতে ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স, দে প্রডিউস ফ্রুট এইটুকু এইটুকু নেব। আর দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান ইজ লাইক দ্যাট অফ ট্রিজ এইটুকু রাখবো। এই 3টা বাক্য আমরা রাখবো। তারপরে আমরা দ্বিতীয় প্যারাতে দেখি স্যান্ডেলউড, দ্য মোর ইট ইজ রাফড দ্য মোর সেন্ট ডাজ ইট ইল্ড। এটা একটা এক্সাম্পল, অতএব এক্সাম্পল সেন্টেন্স বাদ যাবে। সুগার কেন, দ্য মোর ইট ইজ পিলড অ্যান্ড কাট আপ ইন্টু পিসেস দ্য মোর জুস ডাজ ইট প্রডিউস। এটাও একটা এক্সাম্পল। তার মানে 1 নম্বর এবং 2 নম্বর বাক্য বাদ যাবে। 1 নম্বর বাক্য 2 নম্বর বাক্য বাদ যাবে। এবার দ্য ম্যান হু আর নোবেল এট হার্ট ডু নট লুজ দেয়ার কোয়ালিটিস ইভেন ইন লুজিং দেয়ার লাইফস, এটা থাকবে। এই বাক্যটা আমরা আন্ডারলাইন করব। এই বাক্যটা নিচে আন্ডারলাইন করব। হোয়াট ম্যাটার্স হোয়েদার মেন প্রেজ দেম অর নট, এটা বাদ যাবে, এটা প্রশ্নবোধক বাক্য বাদ যাবে। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক হোয়েদার দে ডাই এট দিস মোমেন্ট, এটা একটা প্রশ্নবোধক বাক্য, এটাও বাদ যাবে। তাহলে হ্যাপেন হোয়াট মে দোজ হু, এটা আমরা রাখি। লাইফ ইটসেলফ এটাও রাখবো, পরেরটাকে পরের বাক্যগুলো রাখবো। তো এখানে আমরা কয়েকটা যে বাক্যগুলোকে বাদ দিব আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, এক্সাম্পল সেন্টেন্স 2টা আছে, স্যান্ডেলউড থেকে প্রডিউস মোর জুস ডাজ ইট প্রডিউস পর্যন্ত বাদ যাবে। তারপরে প্রশ্নবোধক বাক্য আছে হোয়াট ম্যাটার্স, এটা বাদ যাবে। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক, এটা বাদ যাবে। আর হোয়াট ইজ দ্য বেনিফিট, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পেরিশেবল বডি, এটা বাদ যাবে। আর এন্ডার আগে প্রথম বাক্যে এন্ডার আগে কমা আছে আর হিটের পরে কমা আছে, এটুকু বাদ যাবে। তাহলে এই সেন্টেন্স গুলো আমাদের বাদ যাবে। বাদ যাওয়ার পর এবার বাকি যে বাক্যগুলো আছে এইটুকুকে আমরা এখন সামারাইজ করব। এইটুকু সামারাইজ করতে গিয়ে আমরা কি করব, এগুলোর মধ্যে আমরা একটু বাক্যগুলো একটু চেঞ্জ করব, রিসাফল করব। হুবহু বাক্যটা যেভাবে আছে সেভাবে লিখবো না, এটাকে বাক্যটা একটু রিসাফল করব, কিংবা ওয়ার্ড সিনোনিম ইউজ করব, তাই না? নাউন থাকলে এটাকে ভার্ব করতে পারি, অ্যাডজেক্টিভ থাকলে এটাকে নাউন করতে পারি, এটা এরকম করব। আর সিনোনিম একটা ইউজ করব, ঠিক আছে? তো এই কাজটা করব, করলে আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে। তো তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা যদি প্রথম বাক্য নেই তাহলে আমরা নিতে পারি ট্রিজ গিভ গিভ আস শেড এন্ড ফ্রুট। তো এটা লিখতে পারি আমরা প্রথম বাক্যে নিতে পারি ট্রিজ গিভ আস, হ্যাঁ, ফ্রুট এন্ড শেড এন্ড ফ্রুটস। তো আমরা এটা এতটুকু নিলাম। এটাকে ছোট করলে ট্রিজ গিভ আস, হ্যাঁ, কি শেড এন্ড ফ্রুট, এটুকু নিলাম। দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান is like that of trees, এখানে বলা হচ্ছে the character of good man is like that of trees। এটা যদি আমরা ইয়ে করি তো এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, তো লিখতে পারি ক্যারেক্টারের জায়গায় আমরা একটা নতুন একটা ওয়ার্ড নেই, the character of good man, এটাকে আমরা লিখতে পারি the যদি ক্যারেক্টার রাখো, ক্যারেক্টার রাখতে পারো, অথবা দ্য নেচার নিতে পারো, দ্য নেচার অফ গুড ম্যান and that of trees are alike।
trees give us shade and fruit. The character of good men and that of trees are alike. অথবা the character of good men are the same as that of trees. এটুকু নিলাম। নেওয়ার পরে তারপর আমরা কি করতে পারি, এরপরে দ্য নোবেল হার্টেড ম্যান, দ্য ম্যান হু আর নোবেল এট হার্ট, এটাকে আমরা একটু চেঞ্জ, হু আরটাকে বাদ দিয়ে দিলে কি হবে, নোবেল হার্টেড ম্যান। দ্য নোবেল হার্টেড ম্যান, নোবেলটাকে দ্য নোবেল ম্যান মানে কি, দ্য নোবেল হার্টেড ম্যান কি, নেভার লুজ দেয়ার কোয়ালিটিস। হ্যাঁ, তাহলে আমরা নিতে পারি কি, সিমিলার কি, দ্য নোবেল হার্টেড ম্যান নেভার lose their qualities. On the other hand, on the other hand uh, on the other hand the character of a selfish person is similar to that of lower animals. On the other of, এখানে নিতে পারি, to live for the mere sake of living one's life is to live the life of lower animals. এখানে আমরা লিখতে পারি on the other hand the character of a selfish person is similar to that of lower animals. হ্যাঁ, লোয়ার অ্যানিমেলস। এটাকে তাহলে আমরা একটু কি করতে পারি, আমরা যদি তোমরা সামারাইজ করতে চাও, জাস্ট এটাকে এইভাবে চিন্তা করতে পারো, আমি কয়েকভাবে চিন্তা করতে পারো। যেমন আমরা যদি এটাকে নেই, ট্রিজ গিভ আস shade and fruit. Trees give us shade and fruit. The nature of good men and that of trees are, লাইকটাকে আমরা অ্যালাইক বানিয়ে দিলাম, অ্যাডজেক্টিভ করে দিলাম, আর লাইকের পরিবর্তে আমরা নিলাম অ্যালাইক অথবা আর দ্য সেম। The nature of good men and that of trees are alike. Both live for others, এই কথাটা অ্যাড করতে পারি, both live for others a noble-hearted man never loses his qualities. While
A selfish man live like a lower animal. আমরা হোয়াইল দ্বারা অন দা আদার হ্যান্ড, তুমি এখন হোয়াইল লিখলাম, তুমি চাইলে হোয়াইলের পরিবর্তে অন দা আদার হ্যান্ড লিখতে পারো, ঠিক আছে, অন দা আদার হ্যান্ড লিখতে পারো, অথবা কনভার্সলি ইউজ করতে পারো। এই আর কি, কানেক্টর গুলো তুমি নিতে পারো, কানেক্টর গুলো তুমি তোমার পছন্দ অনুযায়ী নিতে পারো। লোয়ার অ্যানিমেল, actually people always recall those sacrificing their lives for others। আমি লাস্টের লাইনটা কিভাবে ইয়ে করলাম সেটা দেখো, লাস্টের লাইনটা একটু দেখো। দেখো অ্যাকচুয়ালি এটা এই যে কানেক্টর গুলো আমি নিতে পারবো, এগুলো হচ্ছে তুমি তোমার সুবিধা অনুযায়ী নিবে। এই কানেক্টর গুলা তুমি তোমার সুবিধা অনুযায়ী নিতে হবে, হ্যাঁ। অ্যাকচুয়ালি লাস্টের বাক্যটা হচ্ছে কি, যে those who lay down their lives for the sake of others will always be remembered with gratitude। আমরা বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্টিসিডেন্টের পরে যদি হু ইজ দ্যাট থাকে, তাহলে হু ইজ দ্যাটটাকে বাদ দিয়ে আমরা কি করব, অন্য ভার্বটার সাথে আইন যোগ করে দেব। তো দোজ লেইং ডাউন দেয়ার লাইভস, তাহলে হুটাকে বাদ দিলে দোজ লেইং ডাউন দেয়ার লাইভস ফর দ্য সেক অফ, এটা একটা ফ্রেজ, ফর দ্য সেক অফ এর জায়গায় নিলাম আমরা ফর, তাহলে ফর আদার্স। তো দোজ লেইং ডাউন লেইং ডাউন দেয়ার লাইভস ফর আদার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড এইটুকু পেসিভ, তাহলে আমরা পেসিভটাকে কি করবো, অ্যাক্টিভ করে নেব। will always be remembered with gratitude by people, তাহলে will be remembered by people। তো যেহেতু will always be remembered by people, তাহলে এটা প্যাসিভ আছে, তাহলে আমরা অ্যাক্টিভ করলাম কি, অ্যাকচুয়ালি people always remember এর জায়গায় আমি রিকল শব্দটা নিলাম, তুমি রিমেম্বারও নিতে পারো, সমস্যা নাই। অলওয়েজ রিকল দোজ, তাহলে রিকলের পরে দোজটাকে আমি অবজেক্ট বানাইলাম, রিকল দোজ, হ্যাঁ। স্যাক্রিফাই, লেইং ডাউন, লেইং ডাউন এটা একটা ফ্রেজ, তাহলে আমরা বলছি ফ্রেজের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড, তাহলে স্যাক্রিফাইসিং, তাহলে অলওয়েজ রিকল দোজ স্যাক্রিফাইসিং দেয়ার লাইভস ফর আদার্স, আমরা এইভাবে নিতে পারি, হ্যাঁ। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি এই এইটুকুর একটা সামারি আর কি, আমরা চিন্তা করলে, হ্যাঁ। চাইলে আমরা প্রথম বাক্যটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, ট্রিজ গিভ আস শেড এন্ড ফ্রুট, হুম, দ্য নেচার অফ গুড ম্যান এন্ড দ্যাট অফ ট্রিজ আর অ্যালাইক, এ নোবেল হার্টেড ম্যান নেভার লোজ never loses, a noble hearted man never loses his qualities, while a selfish man lives, সরি, এই বাক্য অবশ্যই কারেক্ট হতে হবে। এই দেখো আমার কিন্তু হঠাৎ করে গেছে, আমি রিভিশন দেওয়ার পর কারেক্ট হয়ে গেল, হ্যাঁ। A selfish man lives like a lower animal, actually people always recall those sacrificing their lives। এটাকে আমরা শুধু, হ্যাঁ, কি করতে পারি, আহ আমরা চাইলে
আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি। দ্য নেচার অফ গুড ম্যান অ্যান্ড দ্যাট অফ ট্রিজ আর অ্যালাইক। হ্যাঁ, এ নোবেল হার্টেড ম্যান, এ নোবেল হার্টেড ম্যান never lose his qualities, while a selfish man lives like a lower animal. Actually, people always recall those sacrificing their lives. এটা হচ্ছে মোটামুটি একটা, তুমি যদি সামারাইজ করো তাহলে জাস্ট কাকে বাদ দিলাম আমরা সামারির জন্য, আমরা কাকে কাকে বাদ দিব এই বাক্যগুলো আমরা এখান থেকে শেষ করলাম। এরপর বাকি যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোর মধ্যে তুমি তোমার চয়েস অনুযায়ী একটু সেন্স অনুযায়ী সাজাইতে হবে বাক্যটা। এটাই সামারি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখানে যে বাকি বাক্য, প্রথমত হচ্ছে আমরা এখান থেকে কারাগারে বাদ দিব সেটা ঠিক করলাম। ঠিক করার পর বাকি যে লাইনগুলো আছে ওই লাইনগুলোর মধ্যে একটু আনমিট করো। ওই লাইনগুলোর মধ্যে আমরা আহ, মানে সেন্স অনুযায়ী বাকি বাক্যগুলোকে আমরা সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, বলো, কে বলছো, বলো। স্যার আমি বলতে চাচ্ছি পরীক্ষায় তো অনেক বড় বড় প্যাসেজ আসবে, সেক্ষেত্রে হ্যাঁ, স্যার হ্যাঁ, 100 ওয়ার্ডের মধ্যে সামারি করাটা খুবই কঠিন হয়ে যেত। এইভাবে কি হবে? 100%, 100%। তুমি স্যার এইভাবে এইটু এক পৃষ্ঠার মধ্যে লিখবে, এক পৃষ্ঠা। 100 ওয়ার্ড চিন্তা করার দরকার নাই, 100 ওয়ার্ড গণনার দরকার নাই। তুমি পিএসসির যে খাতা আসবে না, ওই জি খাতার স্যার। মধ্যে এক পৃষ্ঠা লিখবা, হ্যাঁ, শেষ। ওই খাতার মধ্যে এক পৃষ্ঠায় শেষ করবা, শেষ। এটাই তোমার টার্গেট। পিএসসির খাতায় যেটা আসবে এক এক পৃষ্ঠায় তুমি শেষ করবা, এটাই সামারি। হ্যাঁ, বিসিএস এর আমরা বিসিএস এর জন্য স্যার বলছি আমার রিকল এটা। দোজের পর বিভাগ কেন হলো না এটা? হ্যাঁ, রিকল, বলো। দোজের পরে বিভাগ কেন হলো না, এই নিয়মটা একটু। না, দোজের পরে বিভার স্যার থাকবে কেন? রিকল বিভার, দোজের পর বিভাগ কেন হলো না, এই নিয়মটা একটু বলতে। ও বিভার হলো না কেন? এটা তো আমি ওই যে প্রথম ক্লাসে আমি বলেছি, সে রিডিউস করার নিয়ম, এডজেক্টিভ ক্লজকে রিডিউস করার নিয়ম বলেছি। বলেছি অ্যান্টিসেন্ডের পরে, অ্যান্টিসেন্ডের পরে যদি হু হুইজ প্লাস হু হুইজ প্লাস দ্যাট থাকে, তাহলে হু হুইজ দ্যাটটাকে বাদ দিয়া আমরা বিভার ছাড়া অন্য বার হইলে অন্য ভার্বের সাথে আইন যোগ করে দিবা। আর যদি বিভার থাকে তাহলে হু হুইজ দ্যাট প্লাস বিভার সহকারে বাদ দিতে হবে। ঠিক আছে। অ্যান্টিসিডেন্টের পরে হু হুইজ দ্যাট প্লাস বিভার থাকলে তাহলে হু হুইজ দ্যাট এবং বিভার সহকারে বাদ দিয়া বাকি ভার্বটা তুমি যোগ করে দিবা অ্যান্টিসিডেন্টের পরে। আর অ্যান্টিসিডেন্টের পরে যদি হু হুইজ দ্যাট এর পরে বিভার ছাড়া অন্য ভার্ব থাকে, তাহলে হু হুইজ দ্যাট কে বাদ দিয়ে অন্য ভার্বের সাথে সরাসরি আইন যোগ করে দিবা। তো দোজ হু লে, তাহলে লেটা যেহেতু বিভার ছাড়া অন্য ভার্ব, তাহলে হুটাকে বাদ দাও, হুটা বাদ দিলে কি হয়ে যাবে? লেটা হয়ে যাবে লেইং। তুমি কি আচ্ছা বুঝতে স্যার, পারছো? ধন্যবাদ। হ্যাঁ, এটা হচ্ছে রিডিউস করার জি নিয়মটা স্যার। একটু রিডিউস করার নিয়মটা শিখতে হবে। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করবে। ঠিক আছে। ফ্রেজ ইডিয়মস থাকলে ফর দা সেক অফ, এটা একটা ফ্রেজ, ফ্রেজ ইডিয়মস এর জায়গায় সিঙ্গেল ওয়ার্ড ইউজ করবে। ফর দা সেক অফ মানে ফর। ঠিক আছে। ওই যে লাইকের জায়গায় আমি লাইক ইউজ করলাম, মানে মানে এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে নিলাম, এরকম আর কি। হ্যাঁ, কথা বুঝতে পারছি? তাহলে এখানের মধ্যে কারা কারা বাদ দিবা সেটা দেখো। তুমি প্যাসেজের মধ্যে তোমার কাজ হচ্ছে কাকে কাকে বাদ দিবা, এটা তুমি দ্রুত বের করে ফেলতে হবে। বের করে যেই জায়গাটা থাকবে সেইগুলো, সেই বাক্যগুলোর মধ্যে তুমি তোমার মতো করে আবার একটা এমন একটা বাক্য নিতে হবে শুরুতে, যেটা দিয়ে তুমি পরের গুলাকে সাজাতে পারবে। ওকে। মোট কথা হলো তুমি অনুবাদ করার ক্ষেত্রে যেমন ভাবানুবাদ করার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এগুলোর ক্ষেত্রে যেমন তুমি আক্ষরে অনুবাদ করতে যাবে না, ভাবানুবাদ করবা। ঠিক সামারি করার সময় তুমি এই যেই বাক্যগুলো থাকবে এগুলোর উপর তুমি ভাবটা নিয়ে তুমি মোটামুটি ওই বাক্যগুলোকে রিডিউস করবে, যেখানে স্যার রিডিউস করবে। সামারির শুরুতে কি দেওয়া যাবে যে দিস প্যাসেজ ইজ টেল অ্যাবাউট কোনো দরকার এরকম নাই, কিছু, কোনো যে দরকার এই প্যাসেজটা? প্রয়োজন, নো, নো নিড, নো নিড, কোনো দরকার নাই। দিস প্যাসেজ ডিলস উইথ, দিস প্যাসেজ এইমস এট হাইলাইটিং, এগুলো কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি ওই যে প্রথম বাক্য আছে, প্রথম বাক্যটাকে এই যে ট্রিজ গিভ আর শেড, হ্যাঁ, ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স আছে না? তাহলে আমি দুই কমা মাঝখানে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি ট্রিজ গিভ শেড ফর দ্য বেনিফিট অফ আদার্স, মানে কি এটাকে শুরু করলে কি ট্রিজ গিভ আস, হ্যাঁ, গিভ আস শেড এন্ড, ওই যে এন্ড দে প্রডিউস ফ্রুট, মানে কি দে এন্ড ফ্রুট, গিভ আস শেড এন্ড ফ্রুট, এটাকে আমি দুইটা অবজেক্ট করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আসো সিসিটিভির ব্যাপারটা দেখো।
স্যার ট্রান্সলেশনের পর দুইটা একটা ক্লাস নেওয়া যদি সম্ভব হতো। আচ্ছা, আপাতত সামারিটা দেখো, সামারিটা বলছি তো, ট্রান্সলেশন এত ক্লাস করছো, তারপর আবার ট্রান্সলেশন লাগবে। স্যার বোর্ডটা একটু ব্লার হয়ে গেছিল, তো আরেকবার একটু স্পষ্ট করে একটা ছবি তুলবো স্যার। হ্যাঁ, ওটাও ওটাও ঠিক আছে, ওটাও ওটাও। ঠিক আছে। আর আপনি যেই স্ক্রিনটা বড় করতে চান ওই স্ক্রিনটার উপরে ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। আপনি বোর্ড বড় করতে চাইলে বোর্ডের উপর ডাবল ক্লিক করেন, আর স্ক্রিন শেয়ার বড় করতে চাইলে স্ক্রিন শেয়ারের উপরে ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে। জি স্যার, হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে সিসিটিভিতে যাও, আমরা আরেকটা আছে ওটা একটু দেখি, আরেকটা এটা হচ্ছে বড়। এটা না, এটা স্যার আমাদের পরীক্ষা কি ঘোষিত ডেটেই হওয়ার সম্ভাবনা বেশি, 27 নভেম্বর? কেন, তোমাদের কি এরপরে আবার সন্দেহ আছে নাকি? তোমরা কি আগামী বছর নিয়ে যেতে চাও নাকি? হ্যাঁ, তোমরা কি এরপরে আগামী বছর নিতে চাও? না স্যার। তাহলে এত সামনে সময় নির্বাচন তো স্যার, সেজন্য। না না, ওইগুলো নির্বাচন হোক আর এগুলো ভুলে ভুলে যাও। হ্যাঁ, যেটা পরীক্ষার ডেট হয়েছে ওই ডেট অনুযায়ী ইয়ে করো। আর অফলাইনে অবশ্যই পরীক্ষাগুলো দিবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পরীক্ষাগুলো অফলাইনে দিবে। অনলাইন এটা সেটা বিভিন্ন ইয়ের মাধ্যমে দিয়ে আর ইয়ে খেও না, ঠিক আছে? এটা আমরা দায়িত্ব বলছি, কারণ অফলাইনে পরীক্ষা না দিলে মেইন পরীক্ষার ফ্লেভার পাবা না। পিএসসি তে যতই জানো, যদি এই যে সামনে যে মডেল টেস্ট গুলো আছে আমাদের শুরু হচ্ছে এই মাসের 21 তারিখ থেকে। 21 তারিখে ইংরেজি পরীক্ষা, তারপরে 29 তারিখ, তারপরে 1 তারিখ, তারপরে 6 তারিখ, তারপরে 12 তারিখ, তারপরে 19 তারিখ। তাহলে এই যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলা আমরা একটা রুটিন দিয়েছি অলরেডি আজকে। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য পরামর্শ রইলো, আমাদের অদিতির যেখানে ব্রাঞ্চ আছে, 11টা ব্রাঞ্চ আছে, যে কোনো ব্রাঞ্চে যেয়ে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। তোমরা যারা আমাদের শুধু ইংরেজি কোর্সে ভর্তি আছো, তোমাদের জন্য আমি একটা সুযোগ করে দিয়েছি। ওখানে আমরা ফি নিয়েছি 1500 টাকা, তো তোমাদের জন্য আরো 300 টাকা কম থাকবে। হ্যাঁ, তোমরা আমাকে অনলাইনের যে আমাদের ইংরেজি কোর্সের স্টুডেন্ট হিসেবে তোমরা ওখানে যে জাস্ট ইয়ে দিতে পারলে তোমাদের ইয়ে হয়ে যাবে, 300 টাকা কম পাবে। ঠিক আছে? তো এইটুকু পরীক্ষা তোমরা অবশ্যই ব্রাঞ্চে যে অবশ্যই ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য পরামর্শ রইলো, যদি তোমরা মনে করো যে আমাদের কথা শোনা উচিত। ওকে, গিয়ে প্রমাণ দিব কিভাবে যে আমরা অনলাইনের স্টুডেন্ট? অনলাইনে শাখা থেকে বললে তুমি শাখাতে গেলে শাখার মধ্যে ডাটাবেস দেওয়া আছে। হ্যাঁ, তুমি জাস্ট ওই হটলাইনে ফোন দিবা, ফোন দিলে ডাটাবেস দিয়ে দিবে। হ্যাঁ, অথবা আমার নম্বরে ফোন দিও। হ্যাঁ, আমার নম্বরে না, তুমি ইয়েতে মেসেজ দিয়ে যাও যখন যাবে ব্রাঞ্চে আমাকে। শাখা থেকে বললেই হবে। হ্যাঁ, শাখাতে গিয়ে বলো, বলার পর দেয়া ওখানে। হ্যাঁ, বাকি আমরা বলে দিবে। হ্যাঁ, ঠিক আছে? অদিতি যে কোনো ব্রাঞ্চে যেয়ে তারপরে তুমি কথা বলো, অসুবিধা নেই। ঠিক আছে? পরীক্ষাটা অবশ্যই অবশ্যই দিবে, ব্রাঞ্চে দিবে। এটাই পরামর্শ। হ্যাঁ, কারণ পরীক্ষা না দিলে অনলাইনে পরীক্ষা দিয়ে কখনো ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে না। আর রিটেনে চান্স পাইছো মানে কি, এটা একটা বড় একটা ভাগ্যের বিষয়। কারণ রিটেনে যদি একটু পরীক্ষা ভালো করতে পারো, দেখবা কোনো না কোনো একটা ক্যাডার নন ক্যাডার এর মধ্যে চলে আসবে। অতএব এত বড় সুযোগ কোনো অবস্থাতে এটাকে হাতছাড়া করা উচিত না, অবহেলা করা উচিত না। ঠিক আছে? সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইয়ে করা, এই কাজটা করা উচিত। পরীক্ষাগুলো দিবে, ফুল অ্যান্সার করতে হবে। অবশ্যই অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে, এবং মানে পুরো সময় ধরে ফুল অ্যান্সার করতে হবে। লেখাগুলা একটু সুন্দর না হোক আর না হোক, 2 লাইনের মাঝখানে একটু গ্যাপ রেখে ফুল অ্যান্সার করবে। প্রত্যেকটা আনসারের যেখানে যতটুক লেখা ততটুক লিখতে হবে, মানে সমান সমান প্রশ্নের জন্য সমান সমান উত্তর। ঠিক আছে? মানে 5 নাম্বারের জন্য তুমি সবচেয়ে ভালো পারো এটা তো লেখছো 1.5 পৃষ্ঠা, আর একদম পারো না এটা বাদ, আর অর্ধেক পারো এটা তো লেখছো 1 পৃষ্ঠা। এরকম হবে না। তো সবচেয়ে ভালোর জন্য 1.5 পৃষ্ঠা লিখলে, তাহলে একদম পারো না এটার জন্য 1.5 পৃষ্ঠা, অর্ধেক পারলেও 1.5 পৃষ্ঠা। সব প্রশ্ন উত্তর লিখে আসতে হবে।
স্যার একটা প্রশ্নের যদি কোনো আইডিয়া না থাকে আমি কি বানাই হ্যাঁ, লিখে আসবো নিজের? একদম সেটা যদি কোনো তথ্যভিত্তিক প্রশ্ন হয়, যেমন করোনা ভাইরাস কোন দেশে শুরু হয়েছে প্রথমে, এটা হচ্ছে তথ্যভিত্তিক, এরকম ক্ষেত্রে একটু সমস্যা হবে। কিন্তু যখন ডেসক্রিপটিভ, ন্যারেটিভ বা রিফ্লেকটিভ কোনো এসে আসবে বা প্রশ্ন আসবে, অতি অবশ্যই এটার উত্তর লিখে আসবে। পারো আর না পারো, পড়লে প্রয়োজনে একই প্রশ্ন উত্তর দুইবার দুইবার লিখে আসবে, প্রয়োজনে একই প্রশ্ন দেখে দুইবার লিখে আসবে। এবং এটা খাতার মাঝখানে, হ্যাঁ, সুরি যেটা করবা সেটা হচ্ছে ভালো প্রশ্নের পাশে ভালো প্রশ্ন এবং অর্ধেক ভালোর মাঝখানে খারাপ প্রশ্নটা লিখে আসবা। ঠিক আছে? আর রচনার মধ্যে অতি অবশ্যই মিনিমাম 4 পৃষ্ঠা লিখবে এসডিজি। এটা যে কোনো রচনায় আসুক, এসডিজি ভালো করে লিখে আসতে হবে, এটা মনে থাকে যেন, হ্যাঁ? তাইলে মোটামুটি রচনাতে অন্তত 12-13 পৃষ্ঠা ইজিলি হয়ে যাবে, এসডিজি ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা কথা বলবো, হ্যাঁ বলো। তাই এসডিসির প্রত্যেকটা পয়েন্টকে আমি দিয়ে আসবো। এসডিজির 17টা পয়েন্ট মুখস্থ করে ফেলো কইরা, এবং তুমি হ্যাঁ, এইটার সাথে কোনো না কোনো ভাবে তোমার যেই টপিকটা আসবে এটার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবা যে কোনো ভাবে হোক। হ্যাঁ, আমি গতকাল যে বলছি না, ওই যে ইয়ের মধ্যে এসডিজি রিলেট করে দিছি না, আন্ডারমাইনিং এসডিজিস, যে এই রচনাটা এটা এসডিজির সাথে যায় না, এরকম আসলে দিছি না গতকাল। আমি ওই যে রাফের মধ্যে দেখো, পভার্টি, হ্যাঁ, আন্ডারমাইনিং এসডিজিস কতটা পয়েন্ট আমি লিখেছি গত ইয়েতে দেখো, রাফের মধ্যে, রচনা রাফের মধ্যে কি কি পয়েন্ট লিখতে জি বলছি, স্যার, ওটার এসডিজি। মধ্যে দেখো এসডিজি কিন্তু আমি রাখছি। হ্যাঁ, তার মানে তুমি যেই রচনায় আসো এসডিজি তুমি রাখবাই, এবং এটার মাঝখানে ডেসক্রিপটিভ অংশে ওই যে ইম্প্যাক্টের জায়গায়, ইম্প্যাক্ট এন্ড এফেক্টের জায়গায়, ঠিক আছে, এটা এসডিজি তুমি কমপক্ষে 3 থেকে 4 পৃষ্ঠা তুমি যেই কোনো ভাবে লিখে আসবা, এটা একদম নিশ্চিত ভাবে মাথায় রাখো, তাইলে তুমি 13 থেকে 14 পৃষ্ঠা ইজিলি রচনা লিখতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে দেখি, আমরা এটা পড়ি কি আছে দেখো। আমি পড়ি, তোমরা শুনে দেখো। এখানে বলছে দ্য নাম্বার অফ সিসিটিভি or closed circuit television cameras in Britain has grown enormously in recent years. সিসিটিভি সংখ্যা, সিসিটিভি ক্যামেরার সংখ্যা ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। There are now more than 4 million, which makes an astonishing one camera for every 14 people. বলা হচ্ছে বর্তমানে প্রতি প্রায় 40 লক্ষ লোকের কাছে, 40 লক্ষ লোক সেখানে কি করে, 4 মিলিয়ন, 10 লক্ষ 1 মিলিয়ন, তো 4 মিলিয়ন মানে 40 লক্ষ লোক সিসি ক্যামেরা ব্যবহার করে, যেটা যার অর্থ হচ্ছে প্রতি 14 জনে একটা করে সিসি ক্যামেরা। ওকে, তারপর হচ্ছে সিসিটিভি হ্যাজ বিন ইউজড ফর মেনি ইয়ার্স ফর দ্য সার্ভেলেন্স অফ পাবলিক এরিয়াস associated with an obvious security risk such as military installations, airports, casinos and banks. বলা হচ্ছে সিসিটিভি পাবলিক এরিয়াতে, যে সকল পাবলিক এরিয়ায় ঝুঁকি রয়েছে, নিরাপত্তা ঝুঁকি, স্পষ্টত নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যেমন সামরিক স্থাপনা, এয়ারপোর্ট, ক্যাসিনো এবং ব্যাংক। বলা হচ্ছে মিলিটারি, সামরিক স্থাপনা, এয়ারপোর্ট, ক্যাসিনো, ব্যাংকের মতো পাবলিক এরিয়া, পাবলিক প্লেসে, যে পাবলিক প্লেসে যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে সিসিটিভি নজরদারির জন্য বহু বছর যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। However, since the 1990s, 90-এর দশক থেকে, there has been a huge increase in the surveillance of everyday locations such as city and town centers, car parks, shops and traffic. বলা হচ্ছে যে 90-এর দশক থেকে এই সিসিটিভির ব্যবহারটা আরো বৃদ্ধি পেয়েছে, নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন জায়গা ছাড়াও সাধারণ এলাকায়, যেমন সিটি সেন্টার, সিটি এবং টাউন, সিটি সেন্টার, কার পার্ক, গাড়ি পার্কিং এর এলাকা, শপস এবং ট্রাফিক, ট্রাফিক রাস্তাঘাটে ট্রাফিক চলাচল করে যেখানে সেসব জায়গায় সেরকম সাধারণ জায়গাও ইয়ার জন্য, নজরদারির জন্য সিসিটিভির ব্যবহার হয়ে আসছে। Added to this, more and more individuals are buying their own consumer CCTV systems for personal or commercial use. এর সাথে আরো যুক্ত হয়েছে যেটা, যে ব্যক্তিগত পর্যায়ে অথবা বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য ব্যক্তি শ্রেণীও সিসিটিভির ব্যবহার শুরু করেছে।
The most common function of these systems is to survey the area in front of a house or business and second and antisocial or criminal behavior. এটা বলা হচ্ছে সিসিটিভির কমন ফাংশন কোনটা। সিসিটিভির কমন ফাংশন হচ্ছে এটা আহ, 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 যেখানে এটা লাগানো হয় সেই এলাকাকে নজরদারি করা এবং কোনো বিজনেস সেন্টারে কোনো অ্যান্টি সোশ্যাল কোনো ক্রিমিনাল কার্যক্রম হয় কিনা সেটা নজরদারি করার জন্যই সাধারণত সিসিটিভি মূলত ব্যবহার করা হয়। People who buy these systems range from wealthy individuals who are afraid of being targeted by burglars to people who are not wealthy at all but who live in high crime areas such as Sinar City and are trying to protect themselves. বলা হচ্ছে সিসিটিভি কারা ব্যবহার করছে, বলা হচ্ছে যে সিসিটিভি ব্যবহার করছে আর্থিকভাবে সচ্ছল লোকেরা, সচ্ছল ব্যক্তিরা যারা মনে করে তাদের বাড়িতে ডাকাত কিংবা চোরের চোর ঢুকে তাদের বাড়ি ঘরে চুরি মানে আর্থিক ইয়ে হয়েছে, মানে তাদের বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে, ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, এমন সচ্ছল লোকেরা সিসিটিভি ব্যবহার করে। পাশাপাশি যাদের আর্থিক অবস্থা ভালো না কিন্তু তারা অপরাধ প্রবণ এলাকায় বাস করে, তাই নিজেদেরকে রক্ষা করার জন্য অসচ্ছল লোকেরও সিসি ক্যামেরা ব্যবহার করে থাকে। তাহলে ধনিক শ্রেণীর সচ্ছল পরিবার লোকেরা তাদের পরিবার বাড়িঘরকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য সিসিটিভির ব্যবহার করে থাকে, তেমনি ভাবে অসচ্ছল লোকেরা যারা অপরাধ প্রবণ এলাকায় বাস করে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য সিসিটিভির ব্যবহার করে থাকে। For some people, the huge increase in public surveillance is a threat to the individual's civil rights, civil liberties, and is a sign that society is becoming increasingly authoritative. বলা হচ্ছে যে কিছু লোক মনে করেন যে সিসিটিভির মাধ্যমে নজরদারির বৃদ্ধি পাওয়ায় সিসিটিভির মাধ্যমে নজরদারি বৃদ্ধি পাওয়ায় এটা তাদের নাগরিক স্বাধীনতার হুমকি হিসেবে তারা মনে করছেন, এবং তারা আরো মনে করেন যে এটা প্রমাণ করে যে সিসিটিভির এই ব্যাপক ব্যবহার এটা প্রমাণ করে যে তাদের সমাজ ব্যবস্থা একটা কর্তৃত্বপরায়ণ সমাজ হিসেবে তারা গণ্য করছেন। তাহলে যারা সিসিটিভি বিপক্ষে তারা বলছেন কি সিসিটিভি ব্যাপক সিসিটিভির মাধ্যমে নজরদারিটা বৃদ্ধি পাওয়ার ফলে তারা তাদের নাগরিক অধিকারে এটা একটা হুমকি হিসেবে তারা দেখছেন, এবং তারা মনে করছেন যে এর ফলে সমাজ বেশ কর্তৃত্বপরায়ণ সমাজ হিসেবে পরিলক্ষিত হচ্ছে। তারা যুক্তি দেখান, দে আর্গু দ্যাট দ্য ইন্ডিভিজুয়ালস রাইট টু প্রাইভেসি এন্ড রাইট টু লিভ অ্যানোনিমাসলি ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ বিং ব্রিটিশ। তারা যুক্তি দেখান যে তারা ব্রিটিশ নাগরিক হিসেবে তাদের সংবিধান বা সাংবিধানিকভাবে তাদের অধিকার হচ্ছে গোপনীয়তা রক্ষা করার অধিকার ব্রিটিশ সংবিধান তাদেরকে দিয়েছে, এবং তারা তাদের পরিচয় লুকিয়ে তারা চলতে পারবে। এইটাও ব্রিটিশ সংবিধান তাদেরকে দিয়েছে, এইটা তারা যুক্তি দেখান। They also fear, তারা আশঙ্কা করেন that present or future governments might abuse the information gathered by surveillance in order to manipulate, control or persecute the population, as happens in George Orwell's novel 1984. জর্জ অরওয়েলের 1984 এই নামে যে উপন্যাসটা লেখা আছে সেখানে যেমন বলা আছে বিগ ব্রাদার্স আর ওয়াচিং ইউ, বড় ভাইরা কিন্তু দেখছেন। এইভাবে তারা বলছেন যে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসে আমরা যেভাবে দেখতে পাই বড় ভাই ছোটদেরকে সবসময় নজরদারির মধ্যে রাখে, এমনি ভাবে বর্তমান কিংবা ভবিষ্যৎ সরকার কি করতে পারে, আমাদের এইভাবে সিসিটিভির মাধ্যমে আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদেরকে এগুলাকে বিভিন্নভাবে অপব্যবহার করে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা আমাদেরকে নির্যাতন করার জন্য এটা ব্যবহার করে থাকতে পারে, এটা তারা আশঙ্কা প্রকাশ করছেন। ইন্ডিভিজুয়ালস এন্ড গ্রুপস ইন ফেভার অফ সিসিটিভি, যারা সিসিটিভির পক্ষে যে সকল ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কথা বলেন তারা বলছেন ইনক্লুডিং দ্য পুলিশ সহকারে যে সকল ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সিসিটিভির পক্ষে আছেন তারা বিশ্বাস করেন দ্যাট ইট ইজ এ ভ্যালুয়েবল উইপন এগেইনস্ট ক্রাইম। সিসিটিভি
অপরাধ দমনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র। ইনফ্যাক্ট বস্তুত there is no strong evidence that CCTV reduces crime overall, বাট কিন্তু সত্য কথা হচ্ছে সিসিটিভি যে অপরাধ মানে কমায় কমায় অপরাধ অপরাধ হ্রাস করে সেটার ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নাই। ইট মে অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট ইন সার্টেন লোকেশনস, কিছু কিছু এলাকায় সিসিটিভি প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে, বাট দ্য ক্রাইম ইজ ডিসপ্লেসড টু অ্যানাদার লোকেশন, কিন্তু ক্রাইম তখন সেক্ষেত্রে ক্রাইম এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ ক্রিমিনালরা তখন জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়। ইট ইজ নট ইভেন অলওয়েজ এ গুড ডিটারেন্ট, সত্যিকার বলতে সিসিটিভি সবসময় ভালো প্রতিরোধক নয়। মেনি ক্রিমিনালস আর নট অ্যাফ্রেড অফ সিসিটিভি, বা অনেক অপরাধী আছে যারা সিসিটিভি কে ভয় পায় না, কারণ বিকজ দে নো, তারা জানে that the cameras may not be running or that no one is likely to be watching the screens, কারণ তারা জানে যে সিসিটিভি সবসময় চালু নাও থাকতে পারে, অথবা সিসিটিভি থেকে কেউ তাদেরকে পর্যবেক্ষণ করছে এমনটাও কিন্তু না, এমনটাও না। এই কারণে ক্রিমিনালরা সিসিটিভির কারণে অনেক সময় ভয় পায় না। ফিউ ক্রাইমস আর সলভ থ্রু সিসিটিভি, এই কারণে বলা হচ্ছে খুব কম সংখ্যক অপরাধী সিসিটিভির মাধ্যমে সমাধান হয়ে থাকে। সামটাইমস, মাঝে মাঝে CCTV footage is analyzed retrospectively to identify criminals after a crime has taken place, বলা হচ্ছে মাঝে মাঝে সিসিটিভি অপরাধ সংঘটিত হওয়ার পর পূর্বের ফুটেজ দেখে, সিসিটিভির মাধ্যমে আগের ফুটেজ দেখে অপরাধীদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়ে থাকে। বাট ইভেন দিস প্রসেস ইজ এনরমাসলি টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ, বলা হচ্ছে এই প্রসেসটিও কি হচ্ছে একটা সময় ক্ষেপণ করে এবং খুবই ব্যয়বহুল। ওয়ান প্রমিসিং নিউ ডেভেলপমেন্ট ইজ দ্য কম্পিউটার মনিটরিং অফ সিসিটিভি। হ্যাঁ, ভবিষ্যতে সিসিটিভির পক্ষে বলা হচ্ছে যে ভবিষ্যতে সিসিটিভিকে যদি কম্পিউটারের মাধ্যমে মনিটরিং মানে পর্যবেক্ষণ করা যায়, এমন একটা মনিটরিং ব্যবস্থার মধ্যে আনা যায়, সেটা একটা ভালো লক্ষণ হতে পারে। হোয়ার কম্পিউটারস আর প্রোগ্রাম টু নোটিস আনইউজুয়াল মুভমেন্টস, যেখানে কম্পিউটারে প্রোগ্রামটা এমন ভাবে দেওয়া থাকবে যেখানে অস্বাভাবিক কোনো গতিবিধি চলাচল দেখলে সেখানে কি হবে, সাচ এন্ড সাউন্ড এন্ড অ্যালার্ম, সেখানে কি অ্যালার্ম বেল বেজে উঠবে। Meanwhile, we can expect the argument about the rights and wrongs of CCTV to continue. আমরা সিসিটিভির এই পক্ষে বিপক্ষে আলোচনা আমরা এর মধ্যে চলতেই থাকবে। হ্যাঁ, এই কথা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এতক্ষণ যেই বললাম এই কথা দ্বারা আমরা যদি সংক্ষেপে এটাকে অনুবাদ করি, ভাবানুবাদ করো, কিভাবে করবা? যেমন এই কথাটা যদি তোমাকে বলে যে রিট্রান্সলেট করো, তাহলে তুমি কি করবা? এই কথাটা দ্বারা তুমি এইভাবে বলতে পারো যে ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে সিসিটিভির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এরপরের লাইনটা তুমি না লিখলেও চলবে। অথবা তুমি বলতে পারো ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে সিসিটিভির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে যেখানে প্রতি 14 জন লোকের জন্য একটি করে সিসিটিভি রয়েছে বলা হয়। সিসিটিভি একসময় যেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সামরিক স্থাপনা, এয়ারপোর্ট, ক্যাসিনো, ব্যাংকের মতন এলাকা যেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে, সেই সব জায়গায় নজরদারির জন্য ব্যবহৃত হতো। কিন্তু 90-এর দশক থেকে দোকানপাট, শপিং মল, গাড়ি পার্কিং এলাকায়, শহর নগরের বিভিন্ন সাধারণ এলাকায় সিসিটিভির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্যক্তি শ্রেণীর ক্ষেত্র সিসিটিভির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সিসিটিভি মূলত বড় আর্থিকভাবে সচ্ছল লোকেরা তাদের বাড়িঘরকে চোর ডাকাতে বা এই সিদেল চোরের চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য সিসিটিভি ব্যবহার করে থাকে। অপরদিকে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তারাও সিসিটিভি ব্যবহার করেন তারা নিজেদেরকে রক্ষা করার জন্য, কারণ তারা নিজেদেরকে রক্ষা করার জন্য সিসিটিভির পক্ষে এবং বিপক্ষে উভয় শ্রেণীর লোক রয়েছে। সিসিটিভির বিপক্ষে যারা আছেন তারা বলেন যে সিসিটিভির ব্যবহার বৃদ্ধি পাওয়াতে
এটা তাদের ব্যক্তি নাগরিক স্বাধীনতায় হুমকি হিসেবে হুমকি সৃষ্টি করেছে, এবং এটাকে তারা কর্তৃত্বপরায়ণ সমাজের একটা অস্ত্র হিসেবে মনে করছেন। তারা যুক্তি দেখান যে সিসিটিভির ব্যবহারের ফলে তারা তাদের ব্যক্তি স্বাধীনতা হারাচ্ছেন, এবং তাদের গোপনীয়তা রক্ষা করার যে স্বাধীনতা ব্রিটিশ সংবিধান তাদেরকে দিয়েছে সেটা তারা এখানে হারাচ্ছেন। তারা আরো আশঙ্কা করছেন যে এই সিসিটিভির ব্যবহার বৃদ্ধির ফলে বর্তমান কিংবা ভবিষ্যৎ সরকার তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাদেরকে এগুলো অপব্যবহার করে তাদেরকে অন্যভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে অথবা নির্যাতন করতে পারে। অপরদিকে পুলিশ সহকারে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠান যারা সিসিটিভির পক্ষে কথা বলছেন তারা বলছেন যে সিসিটিভি অপরাধ দমনে একটি বড় একটা অস্ত্র স্বরূপ। যদিও তাদের এই মতামতের যদিও অপরাধ হ্রাস করার ব্যাপারে সিসিটিভির পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায় না। সত্যি বলতে সিসিটিভি কোনো অবস্থাতেই সিসিটিভি সর্বোচ্চ একটি ব্যবস্থা হতে পারে, প্রতিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে, কিন্তু কাজ করতে পারে এই কারণে যে অপরাধ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে। সত্যি বলতে সিসিটিভির মাধ্যমে অপরাধ কোনো অবস্থাতেই হ্রাস হয় না। অপরাধের সংখ্যা কমছে না। তবে ভবিষ্যতে আসার কথা হচ্ছে সিসিটিভির কে যদি কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে সিসিটিভির সাথে যদি কম্পিউটার প্রোগ্রামের বিষয়টি সংযুক্ত করা যায়, যেখানে অস্বাভাবিক কোনো মুভমেন্ট গতিবিধি দেখলে মানে সতর্ক সংকেত বেজে উঠবে, এমন একটি ব্যবস্থা ভবিষ্যতে সিসিটিভির জন্য আশাব্যঞ্জক হতে পারে। জাস্ট এটা হচ্ছে সিসিটিভির তোমার অনুবাদ যদি করো। এটাকে তুমি আরো অনুবাদ যদি সহজে করতে চাও, আরো সহজ করে, আরো তুমি প্রয়োজনে যদি সময় সেভ করতে চাও আরো কমাই ফেলতে পারো। তুমি এইভাবে লিখতে পারো, সিসিটিভি ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে সিসিটিভির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সিসিটিভি ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি 40 লক্ষ, সেখানে প্রতি 14 জনের জন্য একটি করে সিসিটিভি ব্যবহার হচ্ছে বলে বলা হয়। সিসিটিভির ব্যবহার যদিও নিরাপত্তা ঝুঁকি রয়েছে এমন জায়গায় বহু বছর যাবৎ ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু 90-এর দশক থেকে সাধারণ এলাকায় শপিং মল থেকে শুরু করে অতি সাধারণ এলাকাও সিসিটিভির ব্যবহার হয়ে আসছে। পাশাপাশি ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে সিসিটিভির ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। সাধারণত সিসিটিভি বড় লোকরা তাদের বাড়িঘরকে মানে সিজেল চোরের হাত থেকে রক্ষা করার জন্য সিসিটিভির ব্যবহার করে আসছে। অনুরূপভাবে যারা অপরাধ প্রবণ এলাকায় বাস করে এমন লোক যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারাও নিজেদেরকে রক্ষা করার জন্য সিসিটিভি ব্যবহার করে আসছে। সিসিটিভির বিরুদ্ধে যারা সিসিটিভির মাধ্যমে নজরদারিকে যারা সমর্থন করেন না, তারা মনে করেন যে সিসিটিভির ফলে তারা তাদের নাগরিক স্বাধীনতা হুমকির মধ্যে পড়েছে। অপরদিকে পুলিশ সহকারে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সিসিটিভির পক্ষে কথা বলেন তারা বলছেন যে সিসিটিভির ফলে সিসিটিভি অপরাধ দমনে একটি বড় অস্ত্র স্বরূপ। যদিও তাদের এই মতামতের বিষয়ে কোনো জোরালো কোনো প্রমাণ পাওয়া যায় না। সত্যি বলতে সিসিটিভি একটি প্রতিরোধক হিসেবে কাজ করে, কেননা অপরাধ এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তর হতে পারে। সিসিটিভির বিষয়ে আশার বাণী হচ্ছে ভবিষ্যতে সিসিটিভির সাথে যদি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা করা যায়, যেখানে অস্বাভাবিক গতিবিধি দেখলে সতর্ক সংকেত বেজে উঠবে, তাহলে সিসিটিভির প্রয়োজনীয়তা
খুব সিসিটিভি খুব কার্যকর হবে এটা আশা করা যায়। এটা হচ্ছে আমাদের ভাবানুবাদ। এখন আমরা যদি এটাকে আমরা সামারাইজ করি তাহলে কিভাবে করব? সামারাইজ করলে আমরা প্রথম প্যারা থেকে কারা কারা বাদ দিব আমরা ঠিক করে ফেলি। যেমন প্রথম প্যারাতে আসো, আমি বলছি কাকে কাকে বাদ দিব। অর ক্লোজ সার্কিট টেলিভিশন, ব্র্যাকেটের মাধ্যমে অথবা দুই কমার মাঝখানে অথবা কোটেশন মার্কের মাঝখানে আমরা যদি কি পাই, কোনো বাক্য অথবা ফ্রেজ পাই, এটাকে বাদ দিব। এখানে ব্র্যাকেটের মাঝখানে দেখো অর টেলিভিশন আছে, তার মানে এইটুকু বাদ যাবে। তারপরে ইন রিসেন্ট ইয়ার্স, সালের নাম বাদ যাবে, তাহলে ইন রিসেন্ট ইয়ার্স বাদ যাবে। তাহলে আমরা প্রথম বাক্যে প্রথম প্যারার আমরা কতটুকু আন্ডারলাইন করব? দি নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনরমাসলি, এইটুকু আমরা আন্ডারলাইন করব। এরপর আমরা দেখো দেয়ার আর নাও মোর দেন 4 মিলিয়ন, এটা একটা ডেটা, তাহলে ডেটা বাদ যাবে। হুইচ মেক্স এন অ্যাস্টনিশিং 1 ক্যামেরা ফর এভরি 14 পিপল, 14 পিপল এটা একটা ডেটা, তাহলে ডেটা বাদ যাবে, 14 পিপল বাদ যাবে, 4 মিলিয়ন বাদ যাবে। তার মানে আমরা দ্বিতীয় সেন্টেন্সে 4 মিলিয়ন অ্যান্ড 14 পিপল বাদ দিলে এই বাক্যে আর কিছুই থাকছে না, অতএব আমরা এখানে পুরো বাক্যটাকে বাদ দিয়ে দিতে পারছি। তাহলে প্রথম প্যারা থেকে আমরা শুধু যেটুকু সামারাইজ করবো সেটুকু হচ্ছে দি নাম্বার অফ সিসিটিভি ক্যামেরা ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনরমাসলি, শুধু এইটুকু আন্ডারলাইন করবো। দ্য নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনরমাসলি, আমরা প্রথম প্যারাতে শুধু এইটুকুকে সামারাইজ করব। এবার দ্বিতীয় প্যারাতে আসি, আমরা যে প্রথম প্যারা থেকে শুধু এতটুকু নেব, বাকিটুকু নেব না, কারণ ডেটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় প্যারাতে সিসিটিভি has been used for many years for the surveillance of public areas associated with an obvious security risk, এই পর্যন্ত আমরা নিব, এইটুকু নিচ্ছে। সিসিটিভি থেকে রিস্ক পর্যন্ত আন্ডারলাইন করব। আমরা বলছি সাচেস অথবা ফর এক্সাম্পলের পরে এক্সাম্পল সেন্টেন্স বাদ যাবে, তো সাচেস থেকে শুরু করে ব্যাংকস পর্যন্ত বাদ যাবে। তারপর হাওয়াভার সিন্স দ্য 1990s, সালের নাম থাকলে দশকের নাম থাকলে এটা বাদ যাবে, তাহলে হাওয়াভার থেকে 1990s পর্যন্ত বাদ যাবে। তো দেয়ার হ্যাজ বিন a huge increase in the surveillance of everyday locations, তাহলে দেয়ার থেকে শুরু করে লোকেশন পর্যন্ত আমরা আন্ডারলাইন করব। এখানে সাচেস থেকে শুরু করে ট্রাফিক পর্যন্ত বাদ যাবে। added to this more and more individuals are buying their এই বাক্যটাকে আমরা নেব, কমার্শিয়াল ইউজ পর্যন্ত আমরা নেব, আন্ডারলাইন করো। এরপর দেখো the most common function of this সিস্টেম, তাহলে আমরা ফাংশন, ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন, ফাংশন, ডিফিনিশন, এগুলো বাদ যাবে, তাহলে ফাংশনটা বাদ যাবে। দ্য মোস্ট কমন ফাংশন, তাহলে এখান থেকে এটা হচ্ছে ফাংশন, তার মানে কি আমরা বিহেভিয়ার পর্যন্ত বাদ দেবো। দ্য মোস্ট কমন থেকে শুরু করে বিহেভিয়ার পর্যন্ত এটুকু বাদ যাবে। পিপল হু বাই দিস সিস্টেম, তার মানে কি এক্সপ্লেনেশন, তাহলে সিসিটিভি কারা ব্যবহার করে, এখানে একটা এক্সপ্লেনেশন দিয়েছে বা ডেসক্রিপশন দিয়েছে, তাহলে পিপল হু বাই দিস সিস্টেমস রেঞ্জ ফ্রম থেকে শুরু করে একদম প্রোটেক্ট দেমসেলস পর্যন্ত এইটুকু বাদ যাবে, কারণ ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন, ডিফিনিশন, ফাংশন বাদ যাবে। তাহলে আমরা দি মোস্ট কমন থেকে শুরু করে প্রোটেক্ট দেমসেলস পর্যন্ত বাদ যাবে। আমরা তৃতীয় প্যারা, ফর সাম পিপল দ্য হিউজ ইনক্রিজ ইন পাবলিক সার্ভেলেন্স ইজ আ থ্রেট টু দ্য ইন্ডিভিজুয়াল সিভিল লিবার্টিস, আমরা এইটুকু আন্ডারলাইন করব। and is a sign that society is becoming increasingly authoritative, সর্বোচ্চ এইটুকু আন্ডারলাইন করতে পারি। দে আর্গু মানে কি যুক্তি দেখায়, তার মানে এক্সপ্লেইন করে, তো দে যুক্তি দেখায় তার মানে আর্গু মানে এক্সপ্লেইন করা, তো দে আর্গু থেকে শুরু করে তার মানে পরের লাইনটা বাদ যাবে, ব্রিটিশ পর্যন্ত বাদ যাবে। দে অলসো ফিয়ার, এটাও একটা এক্সপ্লেনেশন, তাহলে এখান থেকে শুরু করে 1984 এই পর্যন্ত বাদ যাবে। তারপরে আমরা চতুর্থ প্যারা, individuals and groups in favor of CCTV including police, তাহলে ইনক্লুডিং পুলিশ এটুকু বাদ যাবে, কমা দুই কমার মাঝখানের অংশ এটুকু বাদ যাবে। বিলিভ দ্যাট ইট ইজ ভ্যালুয়েবল উইপন এগেইনস্ট ক্রাইম, এটুকু আন্ডারলাইন করব। ইন্ডিভিজুয়ালস থেকে ক্রাইম পর্যন্ত আন্ডারলাইন করব, ইনক্লুডিং পুলিশ এটুকু বাদ যাবে। ইন ফ্যাক্ট দেয়ার ইজ নো এভিডেন্স সিসিটিভি রিডিউসেস ক্রাইম, এটুকু আন্ডারলাইন করো। ইট মে অ্যাক্ট এজ এ ডিটারেন্ট in certain locations but the crime is displaced to another location, এটুকু আন্ডারলাইন করো। It is not even always a good deterrent, এটুকু আন্ডারলাইন করো।
Many criminals aren't afraid of CCTV because of they know এখানে আবার ক্রিমিনাল সম্পর্কে তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে ডেসক্রাইব করছে, ডেসক্রিপশন বাদ। তাহলে মেনি ক্রিমিনালস থেকে শুরু করে লাইকলি টু বি ওয়াচিং দ্য স্ক্রিনস, এইটুকু বাদ যাবে। ফিউ ক্রাইমস আর সলভ থ্রু সিসিটিভি, এইটুকু আন্ডারলাইন করো। সামটাইমস সিসিটিভি ফুটেজ ইজ অ্যানালাইজড রেট্রোস্পেক্টিভলি, এইটুকু আবার ডেসক্রিপশন দিচ্ছে, তাদের কাজের সিসিটিভির ডেসক্রিপশন দিচ্ছে, ডেসক্রিপশন বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা এক্সপেন্সিভ পর্যন্ত বাদ যাবো। ওয়ান প্রমিসিং নিউ ডেভেলপমেন্ট ইজ দ্য কম্পিউটার মনিটরিং অফ সিসিটিভি, এইটুকু চাইলে রাখতে পারি, বাদ দিলেও পারি, সমস্যা নেই। তাহলে এইটুকু হচ্ছে, এই আন্ডারলাইন করে এই লাইনগুলোকে আমরা সামারাইজ করব। আমি যেটুকু বলেছি এই লাইনগুলোকে আমরা সামারাইজ করব। তাহলে আমরা কাকে কাকে বাদ দিব সামারি করার সময়, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কাকে কাকে বাদ দিব সেইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে সেইটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। আমি আবারও বলছি, এরকম বড় প্যাসেজ থেকে যখন আমরা সামারি করব, প্রথমে আমরা কি করব, আমরা কি বলছি, অ্যাপোজিটিভ ফ্রেজ বাদ দিতে বলছি, তারপরে টাইটেল বাদ দিতে বলছি, তারপরে ব্র্যাকেটের দুইটা ব্র্যাকেটের মাঝখানে বন্ধনের মাঝখানে যদি কোনো থাকে সেটা বাদ দিতে বলছি, দুই কমার মাঝখানে কিছু থাকলে সেটা বাদ দিতে বলছি, ইনভার্টেড কমার ভেতরে কিছু থাকলে সেটা বাদ দিতে বলছি, তারপরে সালের নাম থাকলে সেটা বাদ দিতে বলছি, দশকের নাম শতাব্দীর নাম থাকলে এগুলো বাদ দিতে বলছি, তারপরে কোনো প্রকার ডেটা থাকলে সেটা বাদ দিতে বলছি, সোর্স থাকলে বাদ দিতে বলছি, রেফারেন্স থাকলে বাদ দিতে বলছি, তারপরে যে কোনো প্রকার এক্সাম্পল সেন্টেন্স থাকলে এটাকে বাদ দিতে বলছি, সাসেজের পরের অংশটুকু বাদ দিতে বলছি, প্রশ্নবোধক বাক্য থাকলে প্রশ্নবোধক বাক্য বাদ দিতে বলছি, ফর এক্সাম্পলের উদাহরণ দিয়ে যত বাক্য আছে সেটা বাদ দিতে বলছি, ডিফিনিশন, এক্সপ্লেনেশন, ডেসক্রিপশন, ফাংশন, এই ধরনের কোনো তথ্য থাকলে এগুলোকে বাদ দিতে বলছি। এইটুকু বাদ দেওয়ার পরে যেইটুকু থাকবে সেই বাক্যগুলোকে আমরা বলছি সামারাইজ করতে। আমি মনে হয় এইটা মনে করে এইটুকু মনে করে যদি তুমি প্যাসেজ থেকে তুমি যে বাক্যগুলোকে সামারাইজ করতে চাও এগুলোকে আন্ডারলাইন করতে পারো, তাহলে তোমার পক্ষে অন্তত তুমি একটা বড় ধরনের মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারবা যে তুমি 3 পৃষ্ঠাকে 1 পৃষ্ঠা ইজিলি আসতে পারবা। কিন্তু বিসিএস এ যেই সামারিটা আসবে, কম্প্রিহেনশনটা আসবে, সেখানে কিন্তু 1000 ওয়ার্ড 1200 ওয়ার্ড। আর আমি যেভাবে বাদ দিতে বলছি, যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমার মনে করো 1000 ওয়ার্ডকে তুমি 300 ওয়ার্ডে নিয়ে আসতে পারবা। আর সেক্ষেত্রে 300 ওয়ার্ডকে তুমি চাইলেই 100 ওয়ার্ডে 1 পৃষ্ঠায় ইজিলি তুমি রিডিউস করতে পারবা, যদি তুমি সেটা চাও। এখন আমরা এটাকে কিভাবে রিডিউস করব, লক্ষ্য করো, দি নাম্বার অফ সিসিটিভি। এই যে আমরা প্রথম প্যারাতে আমরা কিভাবে, দেখো আমি কিন্তু অতিরিক্ত কোনো কথা তথ্য আনছি না, সামারিতে অতিরিক্ত কোনো তথ্য আনা যাবে না, বাইরেতে প্যাসেজের বাইরে এমন কোনো তথ্য আনা যাবে না। বাক্যগুলো যেই বাক্যগুলো নিচে আন্ডারলাইন করবা, সেই বাক্যগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে সেগুলোকে অ্যাক্টিভ ভয়েসে লিখবা। বাক্যগুলো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেই বাক্যগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ থেকে অ্যাডভার্ব ফ্রেজ, মানে ক্লজকে ফ্রেজে পরিণত করবা, সিনোনিম ইউজ করার চেষ্টা করবা। এটা বলা হচ্ছে, আর কিছু না। একই ওয়ার্ডকে বারবার না লিখে বাক্যটাকে একটু রিসাফল করবা তোমার ভাষায়। যেমন আমরা প্রথম প্যারাতে দেখো, দি নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনর্মাসলি, এইটুকু আমরা আন্ডারলাইন করেছি। তো এইটুকুকে আমরা হুবু এইভাবে না লিখে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, যেমন দি নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনর্মাসলি, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, ব্রিটেন হ্যাজ এ লার্জ নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস। এখানে প্রথম প্যারাতে যেটা দেওয়া আছে, দি নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস ইন ব্রিটেন হ্যাজ গ্রোন এনর্মাসলি, এই কথাটাকে আমরা একটু রিসাফল করে লিখতে পারি এইভাবে, ব্রিটেন হ্যাজ এ লার্জ নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস। তারপরে তারপরে কি, সিসিটিভি হ্যাজ বিন ইউজড ফর মেনি ইয়ার্স, তাহলে আমরা বলতে পারি সিসিটিভি হ্যাজ বিন ইউজড। তাহলে এটাকে আমরা সিসিটিভি হ্যাজ বিন কথাটাকে রিডিউস করে আমরা লিখতে পারি ইউজড ফর, মানে ওপেনার হিসেবে ইউজ করতে পারি একটা ওয়ার্ড, যেমন ইউজড ফর for the surveillance of public areas, used for the surveillance of public areas, এটুকু নিতে পারে, used for the surveillance of public areas with security risk, used for the surveillance of public areas with security risk associated with an obvious security risk, না দিয়ে আমরা শুধু উইথ নিতে পারি, associated with জায়গায় সংক্ষেপে লেখো উইথ। তাহলে used ফর মেনি ইয়ার্স আমরা এটা নেব না, ওই যে ইয়ার্স এখানে সালের নাম এটা বাদ।
তাহলে ইউজড, হ্যাজ বিন ইউজড, এটাকে যদি আমি যদি ওপেনার করি তাহলে ইউজটা নিলাম, হ্যাজ বিনটাকে বাদ দিলাম। তাহলে পাস্ট পার্টিসিপল কি করে, প্যাসিভ ভয়েসকে, বাক্যটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে এটা কি করব, আমরা ওপেনার হিসাবে নিতে পারি। প্যাসিভ ভয়েসের বাক্যটাকে আমরা কি করতে পারি, ওই প্যাসিভ ভয়েসের বাক্যটাকে আমরা ওপেনার হিসেবে ইউজ করতে পারি। তাহলে সেখানে পাস্ট পার্টিসিপলটাকে ওপেনার হিসেবে নিতে পারি। তাহলে হ্যাজ বিনটাকে বাদ দিলে ইউজড, তাহলে ইউজটাকে ওপেনার হিসেবে নিলে তাহলে ইউজড ফর দ্য সার্ভেলেন্স অফ পাবলিক এরিয়াস উইথ সিকিউরিটি রিস্ক, রিস্ক কমা, এরপর সিসিটিভি কে কমার পরে সিসিটিভি কে সাবজেক্ট হিসেবে ইউজ করি। সিসিটিভি, সিসিটিভি, the CCTV has become uh, CCTV, the use of used for, it লিখতে হবে, used for the surveillance of public areas with security risk. The use of CCTV has spread, has spread, has spread, spread to everyday locations, spread to everyday locations, has spread to uh, everyday locations, while individuals are also using them, individuals are also using them. এরপরে তুমি তৃতীয় প্যারাতে যাইতে পারো। the opponents of CCTV argue that এভাবে লিখতে হবে, the opponents of, আমরা এভাবে লিখতে পারি, আমরা একটু লিখে দিই এটা, আমরা এভাবে লিখতে পারি, ব্রিটেন has a large number of Britain has a large number of CCTV cameras. এখানে আমরা একটা অতিরিক্ত শব্দ আনতে পারি ইউজ করার জন্য, মেইনলি ইউজড অথবা মেইনলি ইউজড অথবা অরিজিনালি ইউজড, মেইনলি ইউজড for the surveillance of public areas with security risk CCTV has spread to ordinary locations, while
more people are buying CCTV to protect themselves. Protect themselves. The opponents of স্যার দ্বিতীয় লাইনটা একটু কেমনে হলো? দ্বিতীয় লাইনটা হচ্ছে used, কোথায় যেন, used for the surveillance of public areas with security risk. CCTV has spread to ordinary locations. মানে সিসিটিভি সিকিউরিটি রিস্ক আছে এমন জায়গায় প্রথম মূলত ব্যবহৃত যেটা হতো সেটা সাধারণ জায়গায় এখন ব্যবহৃত হচ্ছে। অপরদিকে হোয়াইল মানে অপরদিকে আহ, অনেক ব্যক্তি কি করছে, নিজেদের রক্ষা করার জন্য সিসিটিভি ব্যবহার করছে। দ্য অপোনেন্টস অফ মানে স্যার সিসিটিভি, হ্যাঁ হ্যাঁ, মানে স্যার প্যাসেজের সাথে মানে স্যার মানে বাদ দেওয়া ওই থিওরিতে স্যার মানে কতটুকু মানে হলো স্যার? প্যাসেজের সাথে কোনটা কোনটা বলো বলো কোনটা? স্যার ওই যে সিসিটিভি হ্যাজ স্প্রেড স্যার, হ্যাঁ হ্যাঁ, লাইনটা তো অনেক বড় একটা প্যারা খুব বেশি ছোট হয়ে গেল স্যার, প্যাসেজের সাথে একটু মিলিয়ে যদি একটু বলতেন। আমি তো এখানে এই শব্দটা তো আমি নিয়েছি, তো এটা আমি যেহেতু করছি আমার মতো করে নিয়েছি আর কি, ঠিক আছে? তাহলে এখানে নিয়েছি ও আচ্ছা। দেয়ার হ্যাজ বিন, আমি তো আমি অনুবাদ তো আমাকে দিয়ে করাচ্ছ তাই না? তো সামারি তো আমাকে দিয়ে করাচ্ছ না, তাহলে আমি যেহেতু করছি আমি তো আমার শব্দ তো চেঞ্জ, আমি তো বলছি হুবু একই শব্দ আমি নেবো না। মানে এটাকে তুমি অর্থ অনুযায়ী অন্য একটা শব্দ তুমি নিতে পারবা, হ্যাঁ, মানে এই সেন্স ও অনুযায়ী একটা আচ্ছা শব্দ তুমি নিতে পারবা, শব্দ তো তুমি নিতে পারবা। মানে কোনো তোমার অরিজিনালি ইউজড, ওই যে মেইনলি ইউজড, এরকম মেইনলি হোয়াইল, এই শব্দগুলো কানেক্টর গুলো তো তুমি তোমার মতো করে নিতে পারবা। একই ওয়ার্ডকে বারবার না লিখে তুমি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ওয়ার্ড তো তুমি একটা তুমি তুমি ইউজ করতে পারবা। এটা যে ওখান থেকে হুবহু বা ওয়ার্ডটা নিতে পারবো না তো, মানে ওই কথাটা যাতে মিল থাকে ওইটার মিল রেখে তুমি একটা শব্দ তুমি তোমার মতো করে নিতে পারবা, ঠিক আছে? স্যার জি সিসিটিভি স্যার। হ্যাজ স্প্রেড, এটা সেন্টেন্স কাঠামোটা বিন হবে কি হ্যাঁ, হ্যাজ বিন স্প্রেড হবে না না? কেন, হবে না কেন, সিসিটিভি বৃদ্ধি পেয়েছে। তাই প্যাসিভের নিতে হবে না স্যার, হ্যাজ বিন স্প্রেড বা এরকম? না না, সিসিটিভি ব্যবহার মানে ছড়িয়ে পড়েছে, সিসিটিভি ছড়িয়ে পড়েছে, বলে ইট হ্যাজ স্প্রেড, আমরা বলি না, বলো ইট হ্যাজ স্প্রেড, ইয়া ছড়িয়ে পড়েছে। আমরা কি বলতে পারি নাকি ইট হ্যাজ স্প্রেড, কথাটা কি ইট হ্যাজ জি স্প্রেড স্যার, এভরিহোয়ার? ইট হ্যাজ স্প্রেড বলা যাবে। বলো ইট হ্যাজ স্প্রেড এভরিহোয়ার, ইট হ্যাজ জি স্যার, ইনক্রিজড, বলতে পারি নাকি পারি না? বলতে পারি স্যার। হ্যাঁ, তাহলে সিসিটিভি হ্যাজ স্প্রেড হবে না কেন? ওকে স্যার। কথা বুঝতে পারছি তোমার ব্যাপারটা। আর তা আমরা তো পিসিবি বলতে পারি ইট এরকম হ্যাজ সেন্স স্প্রেড। করে না যে যে সিসিটিভি তো নিজে নিজে ছড়িয়ে পড়তে পারে না, হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ ছড়ায়, এই এরকম সমস্যা তো তো স্যার এখানেই। প্যাসিভ করি না। বলো দ্য স্কুল ওপেন্স, বলো দ্য স্কুল ব্রেকস আপ, কারেক্ট নাকি ভুল? বলো স্কুল ছুটি হয়, দ্য স্কুল ব্রেকস আপ এট 4 p.m. বলো দ্য অফিস ব্রেকস আপ, বলো বিকাল 4টায় অফিস ছুটি হয় এট 5 p.m. হয় নাকি হয় না? হ্যাঁ, জি স্যার, হয় এগুলো। জি মানে স্যার, কিছু হয়। সেন্স তো তোমার শিখতে হবে। বাঁশি বাজে, বাজে নাকি বাজে না? বাঁশি বাজে, এরকম বাক্য জি বাংলায় স্যার, পড়ছো? জি স্যার, বাঁশি বাজে জি ওই স্যার, মধুর এটা ঠিক লগনে আছে, স্যার। এটা মানে করছি এরকম স্যার, এটা সেন্স কিছু শিখো, হ্যাঁ, ইংরেজিতে তো এরকম সেন্স আছে কিছু নাকি? জি স্যার, ওই সেন্স থেকে বলছিলাম যে হ্যাঁ প্যাসিভ। হ্যাঁ, ওইরকম বলো বাঁশি বাজে, এটা কি পেসিভ ভয়েস? না স্যার, হ্যাঁ, বলো দেখতে পেয়েছি, দেখতে অ্যাক্টিভ সেন্টেন্স। active কিন্তু সেন্সটা পেয়েছি আছে না? বলো জি জি, স্কুল ছুটি হয়, স্কুল ছুটি হয়, কি বাক্যের গঠন অ্যাক্টিভ কিন্তু সেন্সটা পেয়েছি, ঠিক আছে? কেউ না কেউ তো অ্যাক্টিভ ছুটি ইন দিয়েছে ফর্ম, বলো কিছু এরকম। বাক্য আছে ইংরেজিতে অ্যাক্টিভ ইন ফর্ম, পেসিভ ইন সেন্স, ঠিক আছে? বলে জি আকারটা অ্যাক্টিভ কিন্তু সেন্সটা পেয়েছি, হ্যাঁ,
এগুলো এরকম বাক্য আছে, কোয়াসি পেসিভ, কোয়াসি পেসিভ। হ্যাঁ, বুঝছো নাকি বুঝো নাই? The opponents of CCTV base their arguments on the threat to civil liberties, while the supporters, একটা প্যাসেজের মধ্যে যদি আমরা পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ থাকে, তো যারা বিরোধিতা করে তাদেরকে বলবো আমরা ওপোনেন্টস, আর যারা পক্ষে বলেন তাদেরকে নেবো আমরা সাপোর্টার্স। ঠিক আছে? তো এই প্যাসেজের মধ্যে সামারি লেখার সময় যদি দেখে যে প্যাসেজে দুইটা গ্রুপ আছে, একটা গ্রুপ একটা ওই বিষয়টাকে সমর্থন করছে, আর একটা গ্রুপ ওইটাকে বিরোধিতা করছে, তাহলে যারা বিরোধিতা করছে তাদেরকে নেব কি, দ্য অপোনেন্টস অফ ড্যাশ। তাহলে দেখো আর্গু, আর্গুটাকে আমি একই ওয়ার্ডকে কি করলাম, আর্গু না লিখে আমি কি করলাম, বেস দেয়ার আর্গুমেন্টস, বেস দেয়ার আর্গুমেন্টস। তাহলে আমি আর্গুটাকে আর্গু না নিয়ে আর্গুমেন্টটা করলাম, তো বেস দেয়ার আর্গুমেন্ট on the threat to civil liberties, the supporters while the supporters of CCTV surveillance argue that it is a it is a valuable weapon. It is a valuable weapon. However, there is no evidence that it reduces crime. It may act as a deterrent as CCTV does not as CCTV does not solve many crimes. জাস্ট এটুকু চিন্তা করতে পারো।
এই লিঙ্কটা চাইলে তুমি ঢুক করতে পারো। Technology is developing in a way that technology is developing in a way that it will be more fruitful in future। এই লিঙ্কটা তুমি চাইলে অ্যাড করতে পারো। এবার এই সেন্সটাকে তুমি তোমার মতো করে কম বেশ আরো ছোট বড় করতে পারো। Sir, it may act as a deterrent as CCTV does not solve any crime, no many crimes, sir. কই Sir, the CCTV does not solve many crimes. as CCTV does not solve many crimes, বলে few crimes আছে না, দেখো few লেখা আছে, দেখো few crimes are solved through CCTV। তাহলে few crimes are solved, এটা যদি তুমি প্যাসিভ আছে, এটা যদি আমি অ্যাক্টিভ করি, তাহলে সিসিটিভি কি সিসিটিভি ডাজ নট সলভ ফিউ ক্রাইমস মানে মেনি ক্রাইমস। ফিউ ক্রাইমস আর সলভ, এটা তো প্যাসিভে আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করলে কি হবে, ডাজ নট সলভ। আর এর জায়গায় ডু নট ডাজ নট, সিসিটিভির সাথে ডু নট ডাজ নট হবে। ফিউ এটা তো নেগেটিভ বাক্য, তাহলে এটা নেগেটিভ করলাম, ডাজ নট সলভ মেনি ক্রাইমস। Okay, sir. ঠিক আছে, আমি তো বাক্যটা তো নেগেটিভ, এটাকে আমি অ্যাফার্মেটিভ করলাম, আর বাক্যটা প্যাসিভ, এটাকে আমি অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আমরা সামারি যদি করি না, আমরা প্রথমত হচ্ছে দেখো আজকের এই প্যাসেজ থেকে আমরা কাকে কাকে বাদ দিলাম, এটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এরপরে তুমি রিডিউস করাটা তোমার মতো করে, বাকি লাইনগুলোকে তোমার মতো করে রিডিউস করলা। আমার যা লিখছি এরকম হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো করে বাকিটুকু তুমি যতটুকু বুঝছো ওইটুকু থেকে তুমি তোমার সেন্সটা ইয়ে করতে হবে। এখানে সব বাক্য নিতে হবে, সব অনুবাদ করতে হবে এমন না, জাস্ট তুমি তোমার মতো করে অর্থ অনুযায়ী যেটুকু লেখবা সেইটুকু লেখার পর যেন মনে হয় যে একটা বাক্যের সাথে আর একটা বাক্যের একটা সামঞ্জস্য আছে, মিল আছে। এইটুকু শুধু তুমি চিন্তা করতে হবে। এখানে আমি যে লিখছি মেইনলি ইউজড ফর সার্ভেলেন্স, এই কথাটা যে এইভাবে লিখতে হবে তোমার কথা নাই। তুমি লিখতে পারো ব্রিটেন হ্যাজ এ লার্জ নাম্বার অফ সিসিটিভি ক্যামেরাস। হ্যাঁ, people are using CCTV, people use CCTV for the surveillance of public areas with security risk for a long time. They also use CCTV uh, uh, ordinary locations, in ordinary locations, uh, ordinary locations, uh, um, locations, and to protect themselves. The opponents of CCTV cameras say that treat CCTV as a threat to their civil liberties. The opponents of CCTV treat CCTV
as a threat to their civil liberties. On the other hand, the supporters of CCTV say that think that it is a valuable weapon against crime. Although there is no evidence that CCTV reduces crime. Yes, sir. CCTV reduces crime. Actually, CCTV does not solve many crimes. It only acts as a deterrent. Actually, CCTV does not solve many crimes. It only acts as a deterrent. However, technology is developing in a way that in future it will be more fruitful. আমি কি বুঝতে পারলাম? অনেকভাবে বলা যায়। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। মানে আমি কিন্তু দেখো, আমি প্রথমবার যা লিখছি দ্বিতীয়বার কিন্তু সেই কথাটাকে চেঞ্জ করে ফেলছি, কিন্তু চেঞ্জ করে আর কিভাবে লিখছি? Britain has a large number of CCTV cameras. নাকি? People have been using CCTV for the surveillance of public areas with security risk. They are also using CCTV in everyday locations. Nowadays, everyday locations, as well as to protect themselves. Everyday locations in order to protect themselves. The opponents of CCTV treat it as a threat to civil liberties. On the other hand, supporters of CCTV argue that it is a valuable weapon against crime, although there is no evidence that CCTV reduces crime. Actually, CCTV does not solve many crimes. It only acts as a deterrent. Technology is developing in a way that it will be more fruitful in future. আমি কি বুঝতে পারলাম? জি স্যার, পরিষ্কার। ওকে, তাহলে আমি প্রথমে যা লিখছি দ্বিতীয়বার কিন্তু এটা চেঞ্জ করে আমি অন্যভাবে বলে দিতে পারছি কি? তুমি চাইলে তোমার মতো করে তুমি আরো এইভাবে সাজাতে পারো। হুবহু যে ওইটা লিখতে হবে এমন কথা নেই। আমার কথাটাই তোমাকে লিখতে হবে এমন কোনো কথা নাই, কারণ তোমার ভিন্নভাবে তুমি উপস্থাপন করতে পারবে। স্যার মেইন পরীক্ষাতে সামারি লেখার সময় আগে কি রাফ করে নিব স্যার? না, সামারি লেখার সময় রাফ করা লাগবে না। তুমি যদি মনে করো যে তোমার লেখা বাক্যগুলো ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তুমি রাফ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি বাক্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি এক পাশে লিখে একটু 2-3 মিনিট সময় যাও, কোনো সমস্যা নেই, তুমি রাফ করতে পারো। কিন্তু এটা যত দ্রুত দেখো লেটারটা আমি তোমাদেরকে লিখে দিছি যাতে করে তোমাদের অন্তত 15 মিনিট সেভ হয়, তাই না? তারপরে আমরা কম্প্রিহেনশনের কোশ্চেনে আমি তো 2টা প্রশ্ন লিখে দিলাম তোমাদেরকে, আরো প্রশ্ন তো তোমাদেরকে সহযোগিতা করা হয়েছে। তারপরে রচনার মধ্যে আমি বলেছি একটা রাফ করার জন্য, যাতে করে তুমি অন্তত এই 13 পৃষ্ঠা 14 পৃষ্ঠা যাই লেখো না কেন, যাতে করে রাফটা দেখে যাতে এক্সামিনার ভেতরে তুমি যত ফাঁকি দাও, যাতে করে রাফটা দেখে তোমাকে এক্সামিনার একটা ভালো ধারণা নেয়, যাতে করে মাঝখানে তুমি এসডিজি 4 পৃষ্ঠা লেখলো যাতে এক্সামিনার তোমাকে মনে না করে যে তুমি খারাপ কিছু লেখছো। ঠিক আছে? ওই কাজগুলো হচ্ছে, পরীক্ষা হচ্ছে একটা মানে কৌশল। এখানে হচ্ছে এক্সামিনারকে যত কৌশলে তুমি দোষ দিতে পারবা তত বেশি নাম্বার বেশি নিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। হ্যাঁ স্যার এইটা আসসালামু একটু আলাইকুম। আপলোড দিয়ে দিন স্যার। হ্যাঁ বলো। প্যাসেজ স্যার। হ্যাঁ বুঝি নাই। স্যার এই প্যাসেজ দুটো একটু আপলোড দিয়েন স্যার। কোন প্যাসেজ দুইটা?
আর যে দুইটা আর কি সংরক্ষণে ওই যে রাখার লেখাইছেন জন্য। আজকে? ওইটার কেন লিখে দিলাম না বোর্ডে, এই তো বোর্ডে লেখা আছে না। না স্যার, বোর্ড বলতেছে যে স্ক্রিপ্ট পিডিএফটা দিয়ে দিবেন এই যে মেইন একটা প্যাসেজের। সিস্টেম। ওই মেইন প্যাসেজের পিডিএফটা, হ্যাঁ দিয়ে দিব, পিডিএফ এই পিডিএফটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, দুইটা পিডিএফ স্যার দেওয়া আছে তো, বললাম পিডিএফ যে দেওয়া এই আছে, গ্রুপে প্যাসেজ দেওয়া আছে, দুটো একটু গ্রুপে আপলোড দেওয়ার জন্য স্যার, গ্রুপে দেওয়া আছে, তাহলে একটু আপলোড দেওয়া আছে, সংরক্ষণে থাকতো। গ্রুপে প্যাসেজ দেওয়া আছে, লিখলে তো তো দেওয়া স্যার আছে। তোমরা এটার সামারি করে, প্রয়োজনে সামারিটা করে আমাকে আরেকবার দেখাইতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আমি কি তোমাদের মোটামুটি বেসটা ধরতে পারছি যে কোন কোন জিনিসগুলো বাদ দিবা, কিভাবে বাদ দিবা, বাদ দেওয়ার এটা ধরতে পারছো কিনা সেটা বলো আগে। সেইটা যদি ধরতে পারো তাহলে বাকিটা তুমি সমাধান করতে পারবা, কিন্তু বাদ যদি না দিতে পারো তাহলে কিন্তু সমাধান হবে না, আগে বলে রাখি। জি স্যার। ওকে, তাহলে এই সামারিটা আগে ইয়ে করো, এই আর কি। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই, দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তো অনুবাদের ক্ষেত্রে কি করবে? খামানুবাদ করবে, খামানুবাদ, আকুর অনুবাদ করতে যাও না, নাম্বার কমে যাবে। ঠিক আছে, অনুবাদ করলে নাম্বার কমে যাবে। আমি যেভাবে বলছি অনুবাদটা এইভাবে কমায় কমায়, মানে মাঝখান দিয়ে প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা রেখে মাঝখানে লাইন পার্সার করে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল রেখে তুমি অনুবাদটা করবে। কারণ অনুবাদে তুমি 5 মিনিট সময় বেশি যাও তুমি এই চিন্তাটা করতে, কিন্তু তুমি চিন্তা করবা এই যে 5 মিনিট চিন্তা করে তুমি চিন্তা করবা যেটা 20 মিনিট লাগতো সেটাকে 10 মিনিট লিখবা। এবং লেখার সময় তুমি চিন্তা করবে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের মিল আছে কিনা, এবং বাংলা বললে বাংলাটা সুন্দর হচ্ছে কিনা, ইংলিশ লেখে ইংলিশটা মোটামুটি হচ্ছে কিনা, মানানসই হচ্ছে কিনা, এইটুকু তোমার চেষ্টা থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আর কিছু হবে? কিছু বলবে কেউ? হ্যাঁ, না স্যার, ঠিক আছে। বাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।